যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কি আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। তো এই টপিকের উপর যে সমস্ত শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করছি। তোমরা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার শুনে নাও, দেখবে অনেক কিছু মনে থাকছে। তুমি হয়তো ঘুমোতে যাচ্ছ, সেই সময় তুই বই পড়েছো, অসুবিধার কিছু নয়, কিন্তু ভিডিওটা চালিয়ে তুমি ঘুমাও, দেখবে অনেক কিছু তোমার মনে পড়ে যাচ্ছে। এবং এইভাবে তুমি যদি 365 দিনের মধ্যে তুমি যদি পরীক্ষার আগে পর্যন্ত দেখতে থাকো এরকম করে ইতিহাসের জাস্ট ইতিহাস বলো, বাংলা বলো, যাই বলো না কেন, দেখবে অনেক কিছু তোমার তথ্য জানা হয়ে গেছে। তো আর দেরি করবো না, শুরু করছি। চলো তোমরা শুনতে থাকো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিপস প্রস্তাব সম্পর্কে গান্ধীজি কি বলেছিলেন? তাহলে ক্রিপস প্রস্তাব সম্পর্কে গান্ধীজি বলেছিলেন তার হরিজন পত্রিকায়, এটি একটা ফেল পড়া ব্যাংকের উপর ভবিষ্যৎ তারিখ দেওয়া চেক কাটার সামিল, এই কথাটা তিনি বলেছিলেন হরিজন পত্রিকায়। পরের প্রশ্ন দেখো কি, যে কবে কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটা গ্রহণ করা হয়েছিল? কংগ্রেসের ওয়ার্ধা পরিকল্পনা হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই এবং সেখানেই সেটা গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বাংলার কোথায় এবং কার নেতৃত্বে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে মেদিনীপুর জেলায় সতীশচন্দ্র সামন্তর নেতৃত্বে স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। কাকে গান্ধী বুড়ি বলা হয়? আর তিনি কোন আন্দোলনের নেতৃত্ব দানকালে মারা গিয়েছিলেন? তো গান্ধী বুড়ি হচ্ছে, তোমরা সকলেই জানো কম বেশি, গান্ধী বুড়ি হচ্ছে মাতঙ্গিনী হাজরাকে বলা হচ্ছে। আর এই মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুক থানা তার নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল, মানে তিনি আক্রমণ করতে সাহায্য করে, তিনি নেতৃত্ব দান দিয়েছিলেন সেখানে, এবং নেতৃত্ব দান করে তাকে পুলিশের গুলিতে তিনি তার প্রাণটা যায়। পুলিশের গুলি 76 বছরের একটা মহিলা, আর সেই 76 বছর বয়সে ভাবতে পারো যে থানা আক্রমণ করছে, মানে কত কীরকম মানসিকতা থাকলে এই কাজগুলো করা যায় তৎকালীন সময়ে। আমরা এই গান্ধী বুড়িকে অর্থাৎ মাতঙ্গিনী হাজরাকে দেখে কিন্তু আমরা অনেক কিছুই শিখে নিতে পারি চাইলে। পরের প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন বলতে চলেছি, সেটা হচ্ছে হরিপুরা কংগ্রেসে কবে কে সভাপতি নির্বাচিত হয়েছিল? এই হরিপুরা কংগ্রেস 1938 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের তিনি সভাপতি নির্বাচিত হচ্ছে। আর পরাজিত করছে কাকে? সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে ত্রিপুরা অধিবেশন আবার সভাপতি হচ্ছে। মানে আমরা যদি দেখি হরিপুরা কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র হচ্ছে 1938 খ্রিস্টাব্দে, ভালো কথা। তারপরে কি হচ্ছে যে ত্রিপুরা অধিবেশনে যখন সভাপতি নির্বাচিত হচ্ছে তখন 1939 খ্রিস্টাব্দে, তার ঠিক 1 বছর পরই। আর সেইখানে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেছে আমাদের গ্রেট হিরো যাকে বলি, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এখান থেকে কিন্তু গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে চিড় ধরে সম্পর্কে, যদিও তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তারপরে প্রশ্ন দেখো যে কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফরওয়ার্ড ব্লক দল কে কবে গঠন করেন? নালে সুভাষচন্দ্র বসু 1929 খ্রিস্টাব্দের 23 মে ফরওয়ার্ড ব্লক দল তিনি গঠন করেছিলেন। তারপরে কি হচ্ছে পরের প্রশ্ন, যে সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্রের কাজ কি ছিল? সুভাষচন্দ্র একটা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, সেটা হচ্ছে আজাদ হিন্দুস্থান, এবং এর কাজ ছিল কি, যে ভারতের স্বাধীনতার অনুকূলে জনমতকে গড়ে তোলা, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য জনমতকে গড়ে তোলা হচ্ছে এই বেতার কেন্দ্রের কাজ, আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্রের কাজ। পরে তিনি ফৌজ গঠন করেছিলেন 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাস বিহারী বসু। পরের প্রশ্ন দেখো যে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে রাস বিহারী বসুকে। পরের প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর 2 সেনাধ্যক্ষের নাম বলো। আজাদ হিন্দ বাহিনীর 2 সেনাধ্যক্ষের নাম, সেটা হচ্ছে শাহনাজ খান আর একটা জি.এস. ধিলন, 2 পরের প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলেছিলেন, বৃদ্ধ ফকির বলেছিলেন? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী? উইনস্টন চার্চিল গান্ধীজিকে ওল্ড রাস্কেল বা
বৃদ্ধ ফকির বলেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল? কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল? সেটা হচ্ছে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে এই ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়েছিল। কবে কোথায় আজাদ হিন্দ সরকার স্থাপিত হয়েছিল? কবে কোথায় আজাদ হিন্দ সরকার স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে। 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার স্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধে সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল? তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্নতে আমরা চলে যাব, সেটা হচ্ছে নৌবিদ্রোহ। আমি তোমাদেরকে বলি যে নৌবিদ্রোহ কবে কোথায় কোন জাহাজে হয়েছিল? নৌবিদ্রোহ কবে কোথায় কোন জাহাজে হয়েছিল এবং কেন হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি হয়েছিল বোম্বাইয়ের তলোয়ার জাহাজে হয়েছিল। আমি আবারও বলছি, 1946 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার জাহাজে হয়েছিল। কেন হয়েছিল? নিম্নমানের খাদ্য সরবরাহ করার জন্য এই নৌবিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের নৌ সেনাবাহিনীর দুটি স্লোগান কি ছিল? দুটি স্লোগান যদি আমরা বলি, সেটা হচ্ছে হিন্দু মুসলিম এক হও, ইনকলাব জিন্দাবাদ, ইংরেজ ভারত ছাড়ো। এখন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ইংরেজ ভারত ছাড়ো, ইনকলাব জিন্দাবাদ বা হিন্দু মুসলিম এক হও, এটি কোন আন্দোলনের স্লোগান ছিল? তখন তোমরা বলতে পারবে আশা করি। পরের প্রশ্ন দেখো, সিআর ফর্মুলা কি? সিআর ফর্মুলা হচ্ছে কিছুই না, সিআর ফর্মুলা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 খ্রিস্টাব্দের মার্চে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মতভেদ দূর করতে এবং ভারতকে ভাগ না করে একটি আশু সমাধান সূত্র প্রকাশ করে, যা চক্রবর্তী রাজা গোপালাচারীর সূত্র বা সিআর ফর্মুলা নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে যে মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? প্রশ্নটা খুবই আসে, তোমরা ভালো করে শুনে নাও। মন্ত্রী মিশনের সদস্য কারা ছিল? সেটা হচ্ছে পেথিক লরেন্স, ভারত সচিব ছিলেন পেথিক লরেন্স, নৌবাহিনীর প্রধান ছিলেন এভি আলেকজান্ডার এবং বাণিজ্য সভার সভাপতি ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। যিনি এই তিনজন ছিলেন ক্রিপস মিশনের সদস্য। ক্রিপস মিশনের সদস্য পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং আলেকজান্ডার। হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও যে ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? তাহলে ভারতের স্বাধীনতার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ পার্লামেন্টের তিনজন সদস্য বা ব্রিটিশ পার্লামেন্টের 3 সদস্য বিশিষ্ট ক্যাবিনেট ভারতে আসেন। তারপরের প্রশ্ন হচ্ছে কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কে কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। মোহাম্মদ আলী জিন্নাহ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে কবে কার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে এটা গঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখে নিব আমরা যে কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? সেটা হচ্ছে দিল্লিতে 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। পরের প্রশ্ন হচ্ছে কবে কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করেছিল? 1947 খ্রিস্টাব্দের 4ঠা জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়েছিল। পরের প্রশ্ন, এবং এই আইনের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল। তানাকা মেমোরিয়াল কি? পরীক্ষাতে খুবই আসে প্রশ্নটা। তানাকা মেমোরিয়াল কি? 1927 খ্রিস্টাব্দে জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট মুৎসুহিতোর কাছে একটি প্রতিবেদনে ঠিক এরকম বলেন যে যুদ্ধনীতির মাধ্যমে জাপানের আর্থসামাজিক সমস্যার সমাধান সম্ভব। এই প্রতিবেদনই হচ্ছে তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। মানে তানাকা মেমোরিয়াল আর কিছুই না, যে 1927 খ্রিস্টাব্দে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তানাকা, আর জাপানের সম্রাট মুৎসুহিতো এর কাছে একটা প্রতিবেদনে লিখেছিলেন এবং সেখানে লিখে বলেছিলেন যে যুদ্ধনীতির মাধ্যমে জাপানের আর্থসামাজিক সমস্যার সমাধান সম্ভব। আর এই প্রতিবেদনই হচ্ছে তোমার তানাকা মেমোরিয়াল। পরের প্রশ্ন হচ্ছে জাপানি মুন্ড্রো ডক্ট্রিন বলতে কি বোঝো? তাহলে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল 1931 খ্রিস্টাব্দে। তো জাপান মাঞ্চুরিয়ায় নিজ অধিকার সুদৃঢ় করতে এবং পূর্ব এশিয়ার একচ্ছত্র প্রাধান্য স্থাপনের জন্য যে নীতি
ঘোষণা করেছিলেন বা যে নীতি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে জাপানি মুন্ডো ডক্ট্রিন। 1934 খ্রিস্টাব্দে এটা গ্রহণ করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে জাপানের কোন দুটি শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করেছিলেন? আমি তোমাদেরকে বলে রাখি যে লিটল বয় আর ফ্যাট ম্যান সম্ভবত এই দুটো। তো জাপানের 1945 খ্রিস্টাব্দের 6ই আগস্ট এই হিরোশিমায় ফেলেছিল, আর 1945 খ্রিস্টাব্দের 9ই আগস্ট নাগাসাকিতে ফেলেছিল। আমেরিকা ফেলেছিল জাপানের এই দুটি শহরে। পরের প্রশ্ন দেখো যে নুসানতারা কি? প্রশ্নটা খুবই আসে, নুসানতারা কি? নুসানতারা হচ্ছে একটা দ্বীপপুঞ্জ। নুসানতারা শব্দের অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। বর্তমানে যে অঞ্চলটি ইন্দোনেশিয়া নামে পরিচিত এবং সেটি পূর্বে নুসানতারা নামে পরিচিত ছিল। তারা নুসানতারা কিছু না, ইন্দোনেশিয়ার পূর্বের নাম ছিল নুসানতারা। পরের প্রশ্ন 3A বা 3টা এ, 3A বা AAA বলতে কি বুঝো? তাহলে 3টা এ বলতে বোঝায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান একটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, যা 3A বা AA নামে পরিচিত। এই 3 এর অর্থ হচ্ছে জাপান এশিয়ার রক্ষক, 3 এর অর্থ হচ্ছে জাপান এশিয়ার রক্ষক, তারপরে জাপান এশিয়ার আলো আর জাপান এশিয়ার নেতা। তাহলে জাপান এশিয়ার আলো, এশিয়ার নেতা আর এশিয়ার রক্ষক, এই হচ্ছে 3 এর অর্থ। পরের প্রশ্ন, জাপান কবে চীনের ওপর 21 দফা দাবি পেশ করেছিলেন? 1915 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি জাপান চীনের ওপর 21 দফা দাবি পেশ করেছিলেন। কিছু প্রশ্ন দেখো, আরো কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। সেটা হচ্ছে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল, যিনি গান্ধীজিকে ওল্ড রাস্কেল বা বৃদ্ধ ফকির বলেছিলেন। মনে রাখিও বিষয়টা। পরের প্রশ্ন হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট। এখানে একটা গল্প আছে, ছোট করে বলার চেষ্টা করছি। 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট প্রস্তাবটা গৃহীত হচ্ছে এবং তার পরের দিন প্রায় বিভিন্ন তাবর নেতা বোম্বাই রেল স্টেশনের পাশের থেকে এই আন্দোলন শুরু করার চেষ্টা করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট ব্রিটিশ সরকার কী করলো? ওই আন্দোলনকে দমন করার জন্যে তাবর নেতাকে সেখান থেকে গ্রেপ্তার করেছিল। যাই হোক, পরে যখন বড় প্রশ্ন আমি আলোচনা করব সেইখানে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন কবে চালু হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের 9ই আগস্ট, আর প্রস্তাব গৃহীত হয়েছিল 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, যাকে জাতির জনক বলা হয়। মানে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিলেন। এ প্রসঙ্গে বলে রাখি, ডু আর ডাই তিনি বলেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, বা করবো অথবা মরবো, তিনি এই কথাটাই বলেছিলেন ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। তারপরে প্রশ্ন যে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আরও বলেছিলেন হরিজন পত্রিকা তোমরা শুনেছো, যাই হোক পরে আমরা আলোচনা করব। আর ভারত ছাড়ো আন্দোলনের গান্ধীজির মূল মন্ত্র কী ছিল? ডু আর ডাই, যেটা আমি বলছিলাম যে হয় ভারত স্বাধীন করবো নাহলে মৃত্যুবরণ করবো। ডু আর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে, অথবা করবো অথবা মরবো হচ্ছে মোটো। পরের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তার বয়স ছিল 76 বছর। তিনি মেদিনীপুরের তমলুক থানা তার নেতৃত্বে ঘেরাও করা হয়েছিল। আমি নামটা বলছি না, তোমরা নামটা কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাও। পরের প্রশ্ন, ত্রাম্য লিপ্ত জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত, আমি বলেছি তোমাদেরকে। পরের প্রশ্ন, অসমের মেদিনীপুর বলা হয় কোন স্থানকে? অসমের মেদিনীপুর বলা হয় নৌগাঁও স্থানকে। পরের প্রশ্ন হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ ছিল? ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল, তার অন্যতম প্রধান কারণ কী ছিল? তাহলে সমন্বয় এবং সংগঠনের অভাব। আমি বলেই দেই, যেহেতু তাবর নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সুতরাং একটা আন্দোলনকে যখন নেতৃত্ব দিতে হবে, সেই নেতারাই যদি না থাকে তাহলে সেই আন্দোলন খুব সহজে ব্যর্থ হবে। এটাই হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে। পরের প্রশ্ন আমরা দেখে নিব, সেটা হচ্ছে যে ত্রিপুরা অধিবেশন হয়েছিল 1929 খ্রিস্টাব্দে এবং সেখানে পট্টভী সীতারামাইয়া ছিল কে? গান্ধীজির মনোনীত প্রার্থী। তাকে তিনি হারিয়ে দিয়েছিলেন। কে হারিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। এবং সেই সূত্র ধরেই কিন্তু এখানে প্রশ্নটা ঠিক এরকম হয়েছে যে ত্রিপুরা অধিবেশনে পট্টভী সীতারামাইয়াকে কে পরাজিত করেছিল? 1939 খ্রিস্টাব্দে হয়েছিল। সেটা হচ্ছে নেতাজি পরাজয় ঘটেছিলেন তার। পরের প্রশ্ন আমরা দেখব ফরওয়ার্ড ব্লক দল। আমি বলেছি ফরওয়ার্ড ব্লক দলকে গঠন করে সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, পূর্ব এশিয়ার ভারতীয় স্বাধীনতা
সংগ্রামের জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার স্থাপিত হয়েছিল কবে? 1943 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। আজাদ হিন্দ সরকার সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজাদ হিন্দ সরকার স্থাপন করেছিলেন সুভাষচন্দ্র বোস। তারপরের প্রশ্ন হচ্ছে যে আজাদ হিন্দ ফৌজে নারীদের নিয়ে একটি বাহিনী গঠন করা হয়েছিল, সেই বাহিনীর নাম তাহলে ঝাঁসি রানী ব্রিগেড। পরের প্রশ্ন, দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? এই প্রশ্নটা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। দিল্লি চলো, আমি আর বলবো না, এত সহজ প্রশ্ন আমি বলবো না। পরের প্রশ্ন, নৌবিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে? আমি বলেছি তলোয়ার জাহাজে। নিম্নমানের খাদ্য সরবরাহ করার জন্য 1946 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি তলোয়ার জাহাজে নিম্নমানের খাদ্য। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয় কবে? রশিদ আলী দিবস পালিত হয়েছে 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তারপরের প্রশ্ন আমরা দেখব যে সিআর ফর্মুলা রচনা করেছিলেন। সিআর ফর্মুলা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, ভারতবর্ষের রাজাজি কাকে বলা হয়? ভারতবর্ষের রাজাজি কাকে বলা হয়? সিআর গোপালাচারীকে, চক্রবর্তী রাজা গোপালাচারীকে। পরের প্রশ্ন, মন্ত্রী মিশনের প্রধান নেতা কে ছিলেন? পেথিক লরেন্স। মন্ত্রী মিশনের প্রধান নেতা ছিলেন পেথিক লরেন্স। পরের প্রশ্ন দেখে নাও, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল কবে? 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। সেটা কার নেতৃত্বে? পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। পরের প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের সভাপতি কে ছিলেন? লর্ড ওয়াভেল। পরের প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপসভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল। খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আর কি, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অর্থাৎ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আবার ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন আমরা দেখব যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কে শপথ নিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই প্রশ্নটা আসে। ইন্ডিয়া উইন্স ফ্রিডমস গ্রন্থে রচিত হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখবো আমরা, ইউনিয়ন জ্যাক কোন পতাকাকে বলা হয়? ইউনিয়ন জ্যাক বলা হয় ব্রিটিশ পতাকাকে। পরের প্রশ্ন দেখব, এশিয়াবাসীদের জন্য এশিয়া এই কথা কোন দেশ ঘোষণা করেছিলেন? সেটা হচ্ছে জাপান। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1931 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলেন কবে? জাপান পার্ল হারবার আক্রমণ করেছিলেন 1941 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আমরা দেখব, ইউরোপে বিজয় দিবস কথাটির অর্থ কি? ইউরোপে বিজয় দিবস কথাটির অর্থ কি? তাহলে মিত্রশক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করা। পরের প্রশ্ন, ভিয়েতনাম স্বাধীনতা কবে লাভ করেছিলেন? তাহলে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করেছে 1976 খ্রিস্টাব্দে। আর হোচিমিনের আদি নাম কি ছিল? হোচিমিনের আদি নাম ছিল নগুয়েন আই কুওক ছিল হোচিমিনের আদি নাম। পরের প্রশ্ন, ভিয়েতমিনের পুরো নাম কি ছিল? ভিয়েতমিনের পুরো নাম ছিল লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম। পরের প্রশ্ন, ভিয়েতকং কি? অ্যাকচুয়ালি ভিয়েতকং কি? এর উত্তর হচ্ছে ভিয়েতকং হচ্ছে ভিয়েতনামের জাতীয় মুক্তি ফ্রন্ট। পরের প্রশ্ন হচ্ছে দিয়েন বিয়েন ফুর ঘটনা। ইন্দোনেশিয়ার পূর্ব নাম কি ছিল? ইন্দোনেশিয়ার পূর্ব নাম ছিল নুসান্তারা। আমি আগে আলোচনা করেছি। লিটল কমিশন নিয়োগ করেছিলেন কে? লিটল কমিশন নিয়োগ করেছিল জাতিসংঘ, যাকে ইউএনএ বলা হয়। দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন 1945 খ্রিস্টাব্দের 22 অক্টোবর মনে হয় গ্রহণ করা হয়েছিল, তবে 1945 খ্রিস্টাব্দ সাল। পরের প্রশ্ন, ডক্টর সুকর্ণর নেতৃত্বে কি হয়েছিল? অর্থাৎ ডক্টর সুকর্ণর নেতৃত্বে কি হয়েছিল? ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করেছিল? 1949 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করেছিল। পিএনআই এর পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএনআই? এটার নাম হচ্ছে পার্টি ন্যাশনালিস্ট ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন হচ্ছে, এটা ইংরেজি বলে রাখি কি প্রস্তাব সম্পর্কে গান্ধীজি বলেছিল ফেল করা চেকে যে বিষয়টা, সেটাই কি? এ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। যার বাংলাটা আমি আগেই বলেছি, এই বক্তব্য দিয়েছিল ক্রিপস প্রস্তাব সম্পর্কে গান্ধীজি বলেছিলেন। পরের প্রশ্ন, যে ড্যাশ দিয়ে আমরা বলি, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজিকে ওল্ড রাস্কেল বলেছিলেন, বৃদ্ধ ফকির। এগুলো তো আগে আমি আলোচনা করে নিয়েছি, আর সেরকম কিছু আলোচনা নয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলি, যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নাম রেখেছিলেন নেতাজি।
কি নাম রেখেছিলেন? পরীক্ষাতে খুব আসে যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের নেতাজি কি নামকরণ করেছিলেন। আমি বিষয়টা মনে রাখার জন্য বলছি। আশ নিঃস্ব, এই কথাটা মনে রাখবে। আশ নিঃস্ব, শব্দের অর্থ হচ্ছে আন্দামান দ্বীপ, যার আশ দন্তেশ্বর শব্দের অর্থ হচ্ছে শহীদ দ্বীপ। তাহলে আন্দামানের নাম রেখেছিল শহীদ দ্বীপ। আর নিঃস্ব, নিকোবর দ্বীপপুঞ্জের নাম রেখেছিল নিঃস্ব, মানে স্বরাজ দ্বীপ। তাহলে আন্দামানের নাম হচ্ছে শহীদ আর নিকোবরের নাম হচ্ছে স্বরাজ দ্বীপ। এটা রেখেছিল। মনে রাখার জন্য আমি আবারও বলছি, আশ নিঃস্ব, দন্তেশ্বর আশ নিঃস্ব বা তালবেশ্ব বলতে পারো, আশ আর নিঃস্ব। এটা মনে রাখার স্বার্থে বলছি, অন্য কোনো উদ্দেশ্য নাই। তোমাদের মনে রাখার জন্য এগুলো আমি জাস্ট বললাম। পরের প্রশ্ন আমরা দেখব কি, যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতাকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? সেটা হচ্ছে ক্লিমেন্ট এটলি। পরীক্ষাতে খুব আসে ক্লিমেন্ট এটলি। ঠিক আছে। ক্রিস মিশন যখন ভারতে আসেন তখন প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। আর ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। আর হচ্ছে গিয়ে প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। পরীক্ষাতে থাকে ডক্টর সুকর্ণ কে ছিলেন? তাহলে স্বাধীন ইন্দোনেশিয়ার একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিজ খামার ধান তোলো, এটি কোন আন্দোলনের স্লোগান ছিল? তেভেগা আন্দোলন। তেভেগা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় হয়েছিল তেভেগা আন্দোলন। নিজ খামার ধান। তেলেঙ্গানার কৃষক আন্দোলন কোথায় হয়েছিল? তেলেঙ্গানার কৃষক আন্দোলন হয়েছিল হায়দ্রাবাদে। তোমরা সবাই যেন কম বেশি। এই ছিল আলোচনা। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানাবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি। আর এরপরে আমি আর যে দুটো চ্যাপ্টার থাকলো সেটা আলোচনা করে দেবো। তাহলে উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি আমি শর্ট প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তোমরা আশা করি যারা দেখোনি তারা দেখে নিও। তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক, এই আশাই আমার থাকলো।